বনানী গুলশানের একটা বড় একটা জায়গা নিয়ে, অনেক বিশাল জায়গা নিয়ে ক্লাব করবে, নতুন ঝকঝকে সাইনবোর্ড লাগবে, লিগারের পারমিশন হবে এবং ধাই ধাই করে মেম্বারশিপ বেড়ে যাবে। ভাই ওইটাই তো আমাদের আশা। বিপদে করলে আমরা এখানে যারা আছি, কেউ যদি 1 লাখ টাকার মেম্বার হয়ে বা মেম্বার হয়েছি, আমার বিপদের সময় যদি আমি 10 লাখ টাকা বিক্রি করে দিতে পারি, সেটাও কিন্তু আমার একটা শেল্টার। আমার কিন্তু এটা একটা শেল্টার যে আমার শেষ কারোর কাছে হাত পাতা লাগবে না। আমি যদি আমার মেম্বারশিপটাও বেশি দিয়ে 10 লাখ টাকা পাবো, 15 লাখ টাকা পাবো। তো এইটাই তো সেই জন্য আমি বলছি যে এই উনি বলেছিলেন যে ক্লাবের গুলশান বনানীর কোথাও একটা ভালো জায়গায় সেরকম হবে। উনি আমরা শুনেছি চেষ্টাও করেছেন, পাননি। কিন্তু আমি পাশাপাশি বলি যে আমাদের জাহাঙ্গীর শিকদার শামসুল আলমের সাথে যিনি প্যানেলে দাঁড়িয়েছেন, শামসুল আলম কিন্তু বাংলাদেশ চায়না ক্লাবের অ্যাডমিন, ডাইরেক্টর অ্যাডমিন। উনি কিন্তু 6 তলা বিল্ডিং গুলশানের একদম হার্ট, যে আপনারা অনেকেই ফিল্মের লোক আপনারা চিনেন যে কপুরি ম্যাডামের যে বাড়ির রাস্তা ছিল, বাসার রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে ঢুকতেই ওইখান থেকে ঢুকতেই যে বাড়িটা একটা 6 তলা বাড়ি জাহাঙ্গীর শিকদার, সেইটা অ্যাডমিট, সেই চায়না ক্লাব, সেটা তিনি পুরা বিল্ডিংটাই, এন্টার বিল্ডিংটাই তিনি ভাড়া নিয়েছেন এবং ডেকোরেশনের কাজ চলছে, কটেজের কাজ চলছে বিভিন্নভাবে। একটা কটেজ হলে সেখানে গুলশানের মতো জায়গায় ওই কটেজটা ভাড়া হবে 7,000, 8,000, 10,000, 12,000 এরকম 5 স্টারের মতো রুম হবে। এটা সাধারণ পাবলিকের জন্য আর মেম্বারদের জন্য বিশাল ডিসকাউন্ট। আমাদের অল কমিটি ক্লাব, বোর্ড ক্লাব বা অন্যান্য ক্লাবে যেগুলো আছে, যে মেম্বারদের জন্য 50% কম। আর বাইরে এটা ব্যবসা আসছে, এটা ইনকাম আসছে, এগুলো সব ইনকামের সোর্স। সভা তো জাহাঙ্গীর আলম 6 তলা বিল্ডিং তিনি কিন্তু কাজ করছেন। আপনারা হয়তো পিটা উৎসবে দেখেছেন যে সেই বিল্ডিং কাজ চলছে, সেই বিল্ডিং নিয়েছে। এবং আমরা যে নর্থ ক্লাব আমাদের, আমি 10 বছরে 2025-2015 সালে আমরা সকালে যে জগিং করি, আমাদের জগার্স সোসাইটি, সেখান থেকে আমরা বললাম যে জগার্স ক্লাব করব। সেই ক্লাব করে সেখানেই আমরা হাতে হাতে টাকা তোলা শুরু করলাম 2010-এ। 2015-য় সেটার মেম্বারশিপ এখন 50 লক্ষ টাকা। আমি যে মেম্বারশিপটা 3 লাখ টাকায় হয়েছি 2010 সালে, এইটার 2015 সালে সেইটার ভ্যালু এখন 50 লক্ষ টাকা। তো এইটা কত বড় একটা আমাদের জন্য সিকিউরিটি। আমরা শুধু ক্লাবে আসবো, যাব, কার্ড খেলবো, চলে যাবো, সেটার জন্য তো না। আমি ড্রিঙ্ক করি না, আমি সিগারেট খাই না, আমি তাস খেলি না, কিন্তু তারপর আমি কতগুলো ক্লাবের মেম্বার। কি জন্য বলেন তো? এই যে এইটাই আমার একটা ইনভেস্ট। আমি যে কোনো সময় আমার কাছে মনে হয় যে আমি যদি এখন সবগুলো ক্লাবের মেম্বারশিপ বেচে দিই, আমার 1.5-2 কোটি টাকা চলে আসবে। কিন্তু আসবো আমি ক্লাবগুলোর মেম্বার হয়েছি হয়তো বা 20-25 লাখ টাকা ম্যাক্সিমাম, কিন্তু 2-2.5 কোটি টাকা আমি বেচে চলে যাই। এখনো যদি মনে করি আমি বেচে চলে যেতে পারবো। তাই এইটা কত বড় একটা শেল্টার আমাদের জন্য, কত বড় একটা ব্যাকআপ। তো ক্লাব শুধু এই জায়গাটা আনতে হবে। আপনারা একটা জিনিস বলবেন যে হ্যাঁ হচ্ছে তো, ক্লাব নিতে পারা নেই, কি হয়েছে? টাকা তো দিয়েছে, তাই না? ভাই টাকা দিলেই তো হবে না, আপনাকে ক্লাব নিতে হবে, ক্লাবের লোকেশন নিতে হবে, লিগারের পারমিশন করাইতে হবে এবং সেখানে সুন্দর পরিবেশ দিতে হবে। সেইখানেই তখন মেম্বারশিপ 5 লাখ হবে, 5 লাখ থেকে 10 লাখ হবে, 10 লাখ থেকে 15 লাখ হবে, 20 লাখ হবে। একটা জায়গা কিনে ফেলতে পারলে বাস, ঢাকা শহরে একটা জায়গা কিনে ফেলতে পারলেই সেটার ভ্যালুয়েশন চলে যাবে 40-50 লাখ টাকায় মেম্বারশিপের। এইগুলাই করতে হবে। এগুলো না করে আসলে এখন বলে যে আমরা 1 কোটি টাকা এফডিআর দিয়ে গেছি। 1 কোটি টাকা তো না, সেটা যে আলমরা দিয়ে গেছিল 10 লাখ, 90 লাখ টাকা দিয়েছে। তো 90 লাখ টাকা দিয়েছে এফডিআর, ভালো কথা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। 90 লাখ টাকা এফডিআর দিয়েছে। কিন্তু আপনার যে এই 90 লাখ টাকা যারা বলছে যে আমরা দিয়েছি, তারা তো আসলে দেয় নাই, দিয়েছে মেম্বাররা। যারা নতুন নতুন মেম্বার, উনি তো কাউকে বাড়ির থেকে এনে দেয়নি, তাই না? নিজের থেকেও দেয়নি, বাড়ির থেকেও এনে দেয়নি, নতুন নতুন মেম্বার নিয়েছে।
এই যে 50-60 জন মেম্বার নিয়েছে 1 লাখ টাকা করে, এখান থেকেই 50-60 লাখ টাকা আসছে। তো সেটা তো আমি মনে করি যে যারা আমাদের এই ক্লাবে মেম্বার হয়েছে, আমাদের এই ক্লাবের এই দুর্দশার মধ্যেও যে মেম্বার হয়েছে তাদেরকে ধন্যবাদ দিই, যারা মেম্বার হয়েছে, এই ক্লাবকে যারা পয়সা দিয়েছে এবং সেই টাকায় এফডিআর হয়েছে। আমরা তাদেরকে, এই নতুন যারা মেম্বার হয়েছে তাদেরকে আমি স্বাগতম জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই যে তারা মেম্বার হয়েছে আমাদের এই ক্লাবের এইরকম সিচুয়েশনের মধ্যে। আমি আর বেশি করব না, আমি শুধুমাত্র একটা অডিট রিপোর্ট আমার একটা হাতে আছে, ওনারা দিয়েছেন একটা অডিট রিপোর্ট। অডিট রিপোর্টের আচ্ছা, অডিট রিপোর্টের হচ্ছে প্রথম পাতাতে, আপনারা জানি না আপনারা অডিট রিপোর্ট পেয়েছেন কিনা। আমার কাছে একটা অডিট রিপোর্ট আছে এই বছরের, যেটা কালকে হয়তো এই অডিট রিপোর্ট উত্থাপন হবে, কিন্তু তার আগে 15 দিন আগে মেম্বারদের কথা প্রত্যেকটা মেম্বার পাবেন এবং এই অডিট রিপোর্ট পর্যালোচনা করে জেনারেল মিটিং এর দিন তারা এটার উপর প্রশ্ন করবেন। তো আমি একটা অডিট রিপোর্ট পেয়েছি, সেখানে হচ্ছে যে অডিটরের হচ্ছে যে রিপোর্টে বলা হচ্ছে যে, আমি অল্প অংশ করছি। 30 November 2025 under the head cash in hand of টাকা 17,56,000 was shown as 30 November 2025. It was not possible to verify the cash figure as we were not invited by the management of the company at the time of cash accounting. Also, we did not get balance informed from the bank. এটার অর্থ হচ্ছে যে 17,56,000 টাকার আমরা ক্যাশ, আমরা কোনো হিসাব পাইনি বা কোনো ব্যাংকেও এই টাকাটা নাই। এইটা অডিট রিপোর্ট। এখানে অডিট রিপোর্টের আপনারা যারা হাতে পাবেন একদম মাঝামাঝি একটা জায়গায়, যেখানে বেসিস অফ কোয়ালিফাইড ওপিনিয়ন, মানে আপনার হচ্ছে যে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যে একটা ওপিনিয়ন দিয়েছে তার মধ্যে ওনারা এই রিপোর্টে এটা উল্লেখ করছে। এটা আমার কথা না, এটা হচ্ছে একটা অডিট রিপোর্টের কথা। এখানে 17 লক্ষ টাকা ওনারা কোনো হিসাব পাননি, কোনো ব্যাংকেও খুঁজে পাননি। এটা একটা গেল। আমি খুব সহজ ভাষায়, আমি অত ইয়েতে যাব না, খুব সহজ ভাষায় বলবো যে এই অডিট রিপোর্টে আমরা দেখেছি যে এইখানে 1,27,00,000 টাকা আর্ন হয়েছে হাইড্রোবোর্ড থেকে, হাইড্রোবোর্ড থেকে 1,27,00,000 টাকা আর্ন হয়েছে। আর হচ্ছে যে মেম্বারশিপ থেকে পেয়েছে 93 লাখ টাকা। এটা অডিট রিপোর্ট থেকে আমি এটা দেখেছি। আর হচ্ছে 15 লক্ষ টাকা বিজয়নগরের যে ভাড়া, আমাদের যে বিজয়নগরের যে প্রপার্টিটা আছে সেটার ভাড়া, মোট 2,35,00,000 টাকা এটা ইনকাম দেখানো হয়েছে। আচ্ছা, 2,35,00,000 টাকা ইনকাম। সেখানে আবার খরচ দেখানো হয়েছে হচ্ছে 97 লাখ টাকা। সেখান থেকে 97 লাখ টাকা মাইনাস হলে খরচটা আসে হচ্ছে 1,35,00,000 টাকা। 1,35,00,000 টাকার মধ্যে 90 লাখ টাকা আমরা এফডিআর করেছেন, তাহলে থাকে হচ্ছে 45 লাখ টাকা। 45 লাখ টাকা, এই 45 লাখ টাকার কোনো হিসাব আমি এই অডিট রিপোর্টে পাইনি। 45 লাখ টাকার হিসাব পাইনি। এর সাথে যদি ওই 17 লাখ, যেটা কোনো হিসাবে পাচ্ছে না, ব্যাংকেও নাই, ওনাদের হ্যান্ডেও নাই, ক্যাশ বলা হচ্ছে যে ক্যাশ ইন হ্যান্ডেও নাই, ব্যাংকেও নাই, ওই 17 যদি ধরি তাহলে 62 লাখ টাকার মধ্যে আমরা একটা জায়গায় বলা আছে যে লোন দেওয়া আছে হচ্ছে 15 লাখ টাকা, সেটা ওডি লোন, এখানে বলা হয় ওডি লোন। এই ওডি লোন 15 লাখ টাকা যদি আমি মাইনাস করি তাহলে 47 লাখ টাকা। 47 লাখ টাকা আমি অন্তত এই রিপোর্টটা, অডিট রিপোর্টটা দেখে আমি একটু বুঝেছি যে আমাদের 47 লাখ টাকার এই অডিট রিপোর্টে বলছে যে 47 লাখ টাকার কোনো হিসাব এখানে নাই। 47 লক্ষ টাকার কোনো হিসাব এখানে নাই। আমি যা আপনাদেরকে বললাম এটা অডিট রিপোর্টের থেকেই বললাম। তো এইটা আপনারা কালকে যখন জেনারেল মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে, অডিট নিয়ে, অডিট পাস করবে
তখন আপনারা যদি কেউ দয়া করে এই হিসাবটা ঠিক করতে চান বা যারা এই অডিট রিপোর্ট বুঝেন ওরা যদি একটু দয়া করে, আমি বলবো যে এই টাকা আপনার আমার টাকা, এই টাকা আমরা শেয়ার হোল্ডার, আমরা কেউ মেম্বার না, আমরা শেয়ার হোল্ডার। ইটস এ লিমিটেড কোম্পানি, ক্লাব হচ্ছে অলওয়েজ লিমিটেড কোম্পানি এবং উই আর শেয়ার হোল্ডার, আমরা নট মেম্বার। তাহলে আমরা মেম্বার, আমাদের শেয়ার আমরা কিন্তু বুঝে নিব। আমি 2 লাখ টাকায় যদি 30 লাখ টাকা আমার ক্লাবের ভ্যালু বেচতে পারি, এখানে কেন হবে না? আমাদের টাকা আমরা বুঝে নিব। সেই জন্য যদি যারা অডিট রিপোর্ট বুঝেন করেন তারা তাহলে কালকে সেটা আপনারা দয়া করে এই বিষয়টা জানতে চাবেন যে এই 47 লাখ টাকা কোথায় গেল। অন্য হিসাব দিতে পারলে ভালো, আমি মনে করি তার না দিতে পারলে তো এটার একটা শর্টফল থেকেই যায়। আর ওই যে আমি বললাম যে ওনারা 90 লাখ টাকা দিয়েছেন, এফডিআর করেছেন, ওনাদেরকে বললাম তো যে ওনাদেরকে ধন্যবাদ, কিন্তু ক্রেডিট হচ্ছে আমাদের নতুন মেম্বার। ওনারা তো নিজেদের থেকে যায়নি, এই ইয়ার থেকেই দিয়েছে, এই মেম্বারশিপ থেকেই দিয়েছে। তো আমরা মেম্বারদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ওনাদের না। বাট আমি মনে করি তারপরে হচ্ছে যে এই যে টাকাটা, এতগুলো টাকা ট্রানজেকশন, সেটা কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত এই এফডিআর এর হিসাবগুলো আসেনি, আসছে এসে ডিসেম্বরে। তাহলে এতগুলো টাকা তো ছিল, এই টাকাগুলো তাহলে কোথায় ছিল? ব্যাংকেও নাই, ব্যাংকের হিসেবেও নাই, হাতেও নাই, কিন্তু পরে এফডিআর এ চলে আসলো ডিসেম্বর মাসে। তাহলে এই টাকাগুলো কোথায় ছিল আমরা জানি না। আবার হচ্ছে যে এই ডিসেম্বর মাসে কিন্তু এফডিআর হচ্ছে 12%, 12.5%। ওনারা ওনারা 9.25 ওনারা এফডিআর করছেন, সেখানেও কিন্তু আমাদের একটা লস আছে। আমি মনে করি যে একটু দেখে শুনে করলে 12%ই পাওয়া উচিত ছিল। টাকা কিন্তু অনেক আলমদের রেখে যাওয়া এবং এনাদের করার যে 1 কোটি টাকার এফডিআর, সেখানে হচ্ছে যে 2-3% অনেক টাকা। আমি সর্বশেষ বলতে চাই, আমি অনেক বড় দীর্ঘ বলে ফেললাম, আমার এরকমই একটু অভ্যেস যে বললাম যে ভাই লিকার পারমিশন হলে 1 লাখ টাকার মেম্বারশিপ কালকেই 5 লাখ হয়ে যাবে, তার কয়দিন পরে 10 লাখ হয়ে যাবে, তারপরে কয়দিন পরে এইটাই হবে। একটা জায়গা বায়না করলে পরে মেম্বারশিপ 25 লাখ টাকা হয়ে যাবে। এই কাজগুলো করতে হবে। আসলে আমাদের এই যে এই 1 লাখ টাকা করে মেম্বারশিপ এনে আমরা এফডিআর করে, এটার মধ্যে আমাদের আসলে সেইভাবে আমি মনে করি না যে এটার মধ্যে কোনো ক্রেডিট আছে। এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। 1 লাখ টাকা, 1 কোটি টাকা এফডিআর, এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। ক্রেডিট হচ্ছে তখনই যখন আপনি আমার মেম্বারশিপটা, আপনি 1 কোটি টাকা এফডিআর করে কিন্তু আপনি মেম্বারশিপ, কিন্তু আপনি আমাকে 5 লাখ টাকায় আমার ভ্যালু করতে পারবেন না, আমার ভ্যালু 10 লাখ টাকায় করতে পারবেন না। ভ্যালু হইতে হবে, মেম্বারদের ভ্যালু বাড়তে হবে। সেটাই হচ্ছে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আগামীতে আসবেন, আমি মনে করি সবাই যোগ্য, কিন্তু আপনারা যারা আসবেন আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত যে কিভাবে মেম্বারশিপের ভ্যালু বাড়বে। কারণ এটা আমরা ইনভেস্ট, আমাদের ইনভেস্ট যেন ডাবলের উপর ডাবল হয়, তার উপরে ডাবল হয়, এটা আমাদের একটা শেল্টার, সেই জীবনের বিপদের একটা শেল্টার। এটা কিন্তু করতেই হবে। যারা করবে, যারা করতে পারবে তাদেরকে আপনারা ভোট দিবেন, যোগ্য ব্যক্তিকে। আর আমি মনে করি যদি ওনারা 1 কোটি টাকা মেম্বারশিপ দিচ্ছে, মেম্বারশিপ যদি আলম এবং জাহাঙ্গীর শিকদাররা যদি পাস করে, তো আমি একাই 1 কোটি টাকার মেম্বারশিপ আমি এনে দেবো আপনাদেরকে। আমি কথা দিচ্ছি, 1 কোটি টাকার মেম্বারশিপ আমি এনে দেবো। বাকিগুলো ওরা করবে, কতটুকু করতে পারে। তো ধন্যবাদ। আমি আপনাদের ধৈর্যের ছুটি কাটাবো না। আমি আমার বক্তব্যের জন্য যদি কেউ কোনো ভাই বন্ধু কোনো ভুল বুঝে থাকেন বা মনে কষ্ট করে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খোরশেদ আহমদ খসরু ভাই, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা সবাই শুনেছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শ্রদ্ধেয় চিত্রনায়ক জনাব হেলাল খান আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝখানে আরো উপস্থিত আছেন শিল্পী সমিতির বর্তমান নেতৃবৃন্দ, বিশেষ করে চিত্রনায়িকা মুক্তি, আরমান ভাই, সনি রহমান, কমল ভাই সহ আরো অনেকে। তো আমি একটি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা যারা প্রার্থী, ইসি কমিটির মেম্বার, আপনারা সবাই খুব কাছে চলে আসেন। 1 মিনিটের মধ্যে আপনাদেরকে মঞ্চে উঠানো হবে। আমি শ্রদ্ধেয় শামসুর রহমান ভাইকে বলবো, আপনার দল দিয়ে আপনি প্রস্তুত থাকেন, কারণ আমার
আমাদের অনেক মা বোনেরা এখানে আছেন, তারা তাদের বাসায় ফিরবেন কিছুক্ষণ পরে, সুতরাং অনুষ্ঠানটি খুব সহজে শেষ করতে চাই। তো আপনারা সবাই খুব কাছে থাকেন, আপনাদেরকে ডাকবো, আপনারা উঠবেন। এর আগে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট বলবেন বায়োস্কোপের স্বত্বাধিকারী হারুনুর রশিদ, তিনি 1 মিনিট বলার জন্য তাকে অনুরোধ করছি। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি অনেক দূরে ছিলাম, খুব প্রয়োজন মনে করি আপনাদের কাছে ছুটে এসেছি। পূর্বে কি কথা হয়েছে আমি ঠিক জানি না, তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে এই বাংলাদেশ ফিল্ম ক্লাবের কল্যাণের উদ্দেশ্যে আমি একটা বিষয় খুব প্রয়োজন মনে করছি। সেটা হয়েছে এই মাঠ পর্যায়ে মফস্বলের চলচ্চিত্র মানে কি, একজন শিল্পীকে, একজন নায়ক নায়িকা অভিনেত্রী যে যাকে যার পরিচিতি আছে তাকে দেখার জন্য হলো অনেক সময় দেখা গেছে ঘেটে এসে তাকিয়ে থাকে এক নজর। তো এই ফিল্ম ক্লাবের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আমি সমালোচনা পর্যালোচনার ওদিকে আমি যাব না, এর মান রক্ষার্থে হলেও এই ফিল্মের সাথে যারা সংশ্লিষ্ট এবং যাদের ওইভাবে যা মানুষের বলা যায় যে অমুকে ওই ব্যক্তি ফিল্ম ক্লাবের সভাপতি বা সেক্রেটারি, ও হ্যাঁ চিনি আমরা, এই সাথে সম্পৃক্ত থাকতে হবে। যদি নির্বাচন করতে আসছে বলে প্রশ্ন জাগে এই প্রার্থীকে কে, তার নির্বাচন করা উচিত না বলে আমি মনে করি, সেটা যে ক্ষেত্রে হোক না কেন। তবে আমি এটুকু মনে করি যদি কেউ ভালো কিছু থাকে ওটার থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করে, তাহলে সেটা প্রত্যেকে তারা ভালো কিছু করতে পারে। আমি কে কি বলেছি ঠিক জানি না, তা আমি চাই চলচ্চিত্রকে যারা ভালোবাসেন, ফিল্ম রিলেটেড যারা, ফিল্মের সুযোগ্য তারাই কিছু জানবে, ফিল্মের সাথে যারা সম্পৃক্ত আছে বহিরাগত লোকদেরকে জানানো উচিত না, ভালো মন্দ এই ইন্ডাস্ট্রির লোকই জানা উচিত। আমি চাই যে ফিল্মের সাথে সংশ্লিষ্ট যারা আছে এদেরকে আপনারা বিজয়ী করেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিল্পী সমিতির সংগ্রামী নেতা দেলোয়ার হোসেন চুন্নু ভাই, ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমি এখন আমাদের এই নির্বাচনের ইসি মেম্বার যারা, তাদেরকে, আপনারা কি মঞ্চের সামনে সবাই আসেন এই মুহূর্তে? শামসুল আলম ভাইকে বলবো আপনি আপনার দলবল নিয়ে প্রস্তুত থাকেন। তার আগে আমার এই অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন আছে, আপনাদের কাছে বলবো। আমি যারা আছে তাদেরকে কবিতার মাধ্যমে পরিচয় করিয়ে দেবো। এটা কি মঞ্চে উঠাই দেবো না পরিচয়ের মাধ্যমে মঞ্চে উঠাবো, এটা আপনারা বলেন। পরিচয়ের মাধ্যমে কি মঞ্চে উঠাবো না পরিচয় মঞ্চ উঠে পরিচয় করবো, সেটা বলবো। তো আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই শামসুল আলম ভাইকে অনুরোধ করব, আপনি আপনার দলবল নিয়ে মঞ্চে ওঠেন, তারপরে আমি মঞ্চে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই একটা করতালি দিন তাদের জন্য, সবাই একটা করতালি দিন। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন উপস্থাপিকা রয়েছে, আমি আবারও পরিচয় করে দিচ্ছি। একজন হলো কানিস ফাতেমা, আর একজন হলো তাবাসসুম প্রিয়ঙ্কা। তারা দুজন অনেক পরিশ্রম করেছে, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। যদিও আমার এই পরিচয় করে দেওয়ার মতো লোক নাই, দুঃখিত। শফিকুল ইসলাম ফিল্ম ক্লাবের সদস্য দেখতে পাচ্ছি আমি। ইতিমধ্যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাবের এর মধ্যে অনেকেই অতীতে তাদের অভিজ্ঞতা দিয়ে ফিল্ম ক্লাবকে চালিয়েছেন এবং এই ফিল্ম ক্লাবকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা আবার নতুন করে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং আপনাদের ভোট পেলেই পরে ফিল্ম ক্লাবকে তারা আবার আরো উন্নয়ন করবে এই প্রত্যাশা নিয়ে তারা দাঁড়িয়েছেন। তাদের দলনেতা আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন, আপনারা তাকে সবাই চিনেন। তিনি বারবার নির্বাচিত ফিল্ম ক্লাবের সভাপতি, দুঃসময় সুসময় অনেক সময় তিনি ছিলেন। আমাদের শামসুল খোকন ভাই, তার সঙ্গে একঝাঁক শিক্ষিত তরুণ যুবক এবং অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিত্ব রয়েছে, তারা সবাই মঞ্চে উপস্থিত আছেন। আপনাদের যদি কোনো ফটোশুট থাকে এখন করতে পারেন। আমি আপনাদেরকে কবিতার মাধ্যমে পরিচয় করে দেওয়ার আগে আলম ভাইয়ের অনুরোধে এবং আমাদের যেটা একটি অনুষ্ঠান পর্ব ছিল, সেই অনুষ্ঠান পর্বটি 1 মিনিটের নিরাপত্তা পালন আমরা অফ রেখেছিলাম। এখন সবাই যারা ফিল্ম ক্লাবের অতীতে যারা বৃহত্তর নেতা ছিলেন এবং যারা অত্যন্ত মেধাবী গুণীজন ছিলেন, তারা আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন। যারা চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা এখন দাঁড়িয়ে সবাই 1 মিনিট নিরাপত্তা পালন করব। সবাই দাঁড়িয়ে যায় দয়া করে।
ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে অনেক গানের শিল্পী আছে, আপনারা গান শুনতে পারবেন। তৌফা, জারা, রুজিনা, রাকা জারা, মহুয়া, ইকবাল, সালমা, অনেক রোজিনা, অনেক সিঙ্গার রয়েছে, আপনারা গান শুনবেন। তবে এখন আমি আপনাদেরকে পরিচয় পর্ব একটি কবিতার মাধ্যমে করে দিই, তারপরে আমাদের আলম ভাই বক্তব্য আছে, তিনি বক্তব্য দিবেন, তার বক্তব্য শুনবেন। বিশেষ করে একটু সবাই সাইলেন্ট থাকবেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। পরিচিত পর্বে উপস্থিত হয়েছি পরিচয় হব বলে, ক্ষমা করবেন আমায় সবাই ভুল ত্রুটি হলে। সামনে বসা কত গুণীজন, পরিচয় দিলে সবার অনুষ্ঠানের ব্যক্তি ঘটবে, সময় হবে না কবার। এখানে যারা উপস্থিত আছেন পুরুষ কিংবা নারী, অনেকে হয়তো চিনি না মোরা কোথায় যে কার বাড়ি। নেই তো কোনো রক্তের সম্পর্ক, আত্মীয়তার বার, ফিল্ম ক্লাবের কারণে সবাই একই পরিবার। বছর ঘুরে আসে মোদের বৃহৎ আয়োজন, ভোটের মাধ্যমে করি মোরা নেতা নির্বাচন। গান বাজনা হই হুল্লোড় সবই হবে আজ, এই পরিষদে দেখতে পাবেন ঝুমুর ঝুমুর নাচ। বক্তব্য দিয়েছেন লিয়াকত লাকি, দিয়েছেন গুলজার ভাই, ইংলিশে দিয়েছেন আখতারুজ্জামান, লিটন ভাইকেও পাই। বিশ্লেষণ করেছেন খোরশেদ আলম ক্লাবের উন্নয়নের লক্ষ্যে, আলোচনা সমালোচনা সবই তার ফিল্ম ক্লাবের পক্ষে। আয় ব্যয়ের হিসাব যেন দিয়েছে পরিষ্কার, ভোটারদেরকে ছুড়ে মারলেন দোষ ত্রুটি কার। নাচ গান শেষে যখন সময় হবে যাবার, অবশ্যই খেয়ে যাবেন, প্রস্তুত আছে খাবার। এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি, এই মুহূর্তে পরিচয় করব একের পরে এক। বলার সঙ্গে মঞ্চে আসলে পেতে হতো না ব্যাগ, তাই তো তাকে থেকে মঞ্চে নিয়ে এসেছি। পরীক্ষিত এক লড়াকু সৈনিক, ক্লাবের কর্ণধর, নীতির প্রশ্নে অটল থাকে, দেখে না আপন পর। ইতিমধ্যে তার সম্পর্কে জেনে গেছি মই, সাবেক প্রেসিডেন্ট শামসুল আলম, ব্যালট নাম্বার 2। পিঁপড়ার মতো চলে যে যান, তার খবর নিন, প্রবীণ যোদ্ধা উপায় ভাই, ব্যালট নাম্বার 3। বডি ফিটনেস দেখে যান, করা যায় না আস, সে আমাদের কামাল ভাই, ব্যালট নাম্বার 5। নবাবের মতো কাপা কাপা কণ্ঠ, যদিও নবাব নয়, সে আমাদের রাফিউদ্দিন সেলিম, ব্যালট নাম্বার 6। রণক্ষেত্রে কৌশলী সৈনিক, ধারালো এক সুই, হাসি মুখের দেলোয়ার ভাই, ব্যালট নাম্বার 2। পুরনো মুখ আব্দুল্লাহ জেহাদ 11 নম্বরে আছে, অসুস্থ শরীরে একটি ভোট চাইছে সবার কাছে। ইয়ং লেডিস চলচ্চিত্রকার, মনটা খুবই জলি, 13 নম্বর ব্যালট তার, রিয়ানা আক্তার পলি। মনের সাহস বড় সাহস, সাহস বুকের পাঠারো, সবার প্রিয় মোর্শেদ খান হিমেল, ব্যালট নাম্বার 18। যে কখনো ভাবে না তার জীবনে লাভ লস, উপাধি তার বাইসা কামাল, ব্যালট নাম্বার 10। কমন ফেজ জাহাঙ্গীর সিকদার, সারাক্ষণই হাসে, 17 নম্বর লেখা আছে তার ব্যালটের পাশে। সবাই যাকে দুলাভাই ডাকে, হিন্দু মুসলিম বৌদ্ধ, তার স্ত্রী কেয়া চৌধুরী, ব্যালট নাম্বার 14। এবছরে ভোট করতে দাঁড়িয়েছেন যারা, আজকের মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন তারা। চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে নির্ধারণ করা ভাগ্য, তাকেই তিনি সেখানে রাখেন যে যেখানের যোগ্য। নবীন প্রবীণ অসংখ্য পরিজন অডিয়েন্সে উপস্থিত আছে, লেখনির মাধ্যমে দোয়া আমি চাইছি সবার কাছে। পরিশেষে বলা আমার আলম জাহাঙ্গীরের জন্য আপনাদের এই অনুষ্ঠানে আজ অডিয়েন্স সবাই ধন্যবাদ। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব আজকের এই পরিষদের যিনি 11 জন নিয়ে দাঁড়িয়ে আছেন দলনেতা, যিনি আগামী দিনে ফিল্ম ক্লাবকে উন্নয়নের ধারায় অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভোট প্রার্থনা করছেন, সেই সকলের শ্রদ্ধা, সকলের প্রিয় আমাদের শামসুল আলম ভাইকে আমি মঞ্চে এসে দুটো কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এত কষ্ট করে দূর থেকে এত যানজট ঠেলে আমাদের এখানে এসেছেন, এই জন্য আমার ব্যক্তিগত প্যানেল, আমার ব্যক্তিগত পক্ষ এবং প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের যারা নতুন সদস্য হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা সবাই একটা হাততালি দিয়ে তাদেরকে বরণ করে দেই। ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আগামীকাল। নির্বাচন আসলে প্যানেল হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়, অনেকের অনেক ইশতেহার থাকে, কিন্তু আমার কিন্তু কোনো ইশতেহার নেই। আমার একটা ইশতেহার, কাজ করতে হবে, ফিল্ম ক্লাবকে এগিয়ে নিতে যেতে হবে এবং অভিজাত এলাকায় বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডকে স্থানান্তর করতে হবে। গতবার আমি নির্বাচন করিনি, আমি 2024-এ প্রেসিডেন্ট ছিলাম, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। 2025-এ কিন্তু আমি নির্বাচন করিনি। কেন করিনি? অনেক সদস্যরা আমাকে অনুরোধ জানিয়েছিলেন আপনি আবার নির্বাচন করেন। আমি যখন শুনেছি লায়ন নজরুল ইসলাম চৌধুরী সাহেব, আমার এক ভাই, তিনি নির্বাচন করবেন, আমি যতটুকু জানি তিনি শিল্পপতি মানুষ, আমি মনে করেছি একজন শিল্পপতি যদি এই ক্লাবের কর্ণধার হয় তাহলে অবশ্যই ক্লাবের ডেভেলপ হবে, আমাদের একটা স্থায়ী জায়গা হবে। কিন্তু গত 1 বছরে দেখলাম স্থান পরিবর্তন, ডেভেলপ তো দূরের কথা, তিনি একটি প্যারাকো বদলাননি আমাদের ফিল্ম ক্লাবে। আপনারা যারা ক্লাব ব্যবহার করেন অবশ্যই তারা জানেন বিষয়টি। আর একটি বিষয় আমি দেখেছি, ওনারা গতকালকে 1 কোটি টাকার একটি আপনাদের সবার সামনে সার্কুলার দিয়েছেন এবং এফডিআর এর কপিগুলিও দিয়েছেন আপনাদেরকে। এখানে একটি আছে যেটা আমার সময় 10 লক্ষ টাকা আমি দেখিয়ে গিয়েছিলাম, তাহলে 1 কোটি টাকা কোথা থেকে হলো? এই যে 1 কোটি টাকা, এটা তো আমিও অংশীদার, আমার সময় আমি 10 লক্ষ টাকা এফডিআর করেছিলাম। আপনারা জানেন 2024-এ আমি যখন সভাপতি ছিলাম, আমার সময় আমি কোনো সদস্যপদ দিইনি, কারণ ওই সময় সদস্যপদ দেওয়া স্টপ ছিল, বন্ধ ছিল। আমি শুধু 2টা সদস্যপদ দিয়েছিলাম, 2টা দাতা সদস্যকে সদস্যপদ দিয়েছিলাম, একটি 4 লক্ষ টাকার বিনিময়ে এবং একজনকে 3 লক্ষ টাকার বিনিময়ে। আমি যদি সদস্যপদ দিয়ে টাকা ফান্ড করতে চাইতাম তাহলে আমি 2 কোটি টাকা রেখে যেতে পারতাম। আমি কেন করিনি? আমি করিনি এই জন্য যে আমরা যারা আছি, যারা শেয়ার হোল্ডার আছেন, আমি চাই নাই যে তাদের কোনো অংশ কমুক, তাদের আরো শেয়ার হোল্ডার বাড়ুক এবং অংশ কমে যায়। আপনারা জানেন আমি যখন KMR মঞ্জুর সাহেবের সময় মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালন করেছি, এই যে আজকে যে আমাদের বিজয়নগরের যে প্রায় 6 কোটি টাকার অ্যাসেট, এইটা কিন্তু আমি এডমিন যখন ছিলাম তখন আমাদের শুরু করেছিলেন নাসিরউদ্দিন দিলু সাহেব, KMR মঞ্জুর, এবং আমি যখন মঞ্জুর ভাই প্রেসিডেন্ট ছিলেন, আমি এডমিন ছিলাম, তখন কিন্তু এটা আমরা রেজিস্ট্রি করেছি। এবং এই ক্লাবের যখন কেউ লোন দিতে চাচ্ছিল না, আমরা লঙ্কা বাংলায় যখন লোন দিতে গেলাম তখন বললো যে ক্লাবের নামে কোনো লোন দেওয়া হবে না। KMR মঞ্জুর সাহেব বললেন যে আলোক, লোন তো দিবে না, তাহলে আমরা এই ক্লাব কিভাবে দিব, এত টাকা শোধ করবো কিভাবে? তখন আমি মঞ্জুর ভাইকে বললাম যে ভাই, আপনার বন্ধু, কোনো ব্যবস্থা করা যায় কিনা? তখন লঙ্কা বাংলা থেকে জানালো আপনারা যদি ব্যক্তিগত গ্রান্টার হন তাহলে এই ক্লাবকে আমরা লোন দিব, ক্লাব যদি টাকা পরিশোধ না করে তাহলে এই টাকা আপনারা 3 জন পরিশোধ করবেন। তখন KMR মঞ্জুর সাহেব, আমি এবং আমাদের মাঝে আছেন ওবায়েদ ভাই, আমরা 3 জন ব্যক্তিগত গ্রান্টার হয়ে ব্যাংক লোন নিয়েছি এবং আমরা সেটা পরিশোধ করতে সক্ষম হয়েছি। আগামীতে যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আমি কথা দিতে পারি এই ক্লাবটা আমরা একটা ভালো অভিজাত এলাকায় নিয়ে যাব। তবে এইটুকুও সাথে কথা দিতে পারি, যদি 1 বছরের মধ্যে আমরা করতে না পারি
তাহলে আমরা পদত্যাগ করে আবার নতুন করে নির্বাচন দিয়ে দিব। আমার সময় একটা গ্রুপ নির্বাচিত হতে পারেনি বলে ক্লাব থেকে চলে গিয়েছিল, বিরোধিতা করে নতুন ক্লাব তারা অন্য জায়গায় করেছিল। তারপরেও কিন্তু আমি ক্লাবের টাকায় না, আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষের সাথে কাছ থেকে ডোনেশন নিয়ে আমি পিকনিক করেছিলাম। আজকে একটাই মাত্র আমাদের ফিল্ম ক্লাব, আমাদের ফিল্মের মানুষের আশা ছিল একটা সুন্দর পিকনিক হবে, একটা ভালো পরিবেশে আমরা পরিবার পরিজন নিয়ে পিকনিক করতে পারবো, কিন্তু কোথায় কোথায় আমাদের সেই পিকনিক হলো না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হতে পারি আগামী 15 দিনের মধ্যে আমরা জাহাজে পিকনিক করব সবাইকে নিয়ে। আমাদের ফিরোজ ভাই আছেন ক্লাবের সম্মানিত সদস্য, আমি ফিরোজ ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমার পাশে। ফিরোজ ভাই আসেন, আপনি আমার পাশে আসেন। ওনার 2টা জাহাজ আছে, উনি ডিক্লার দিয়েছেন আপনারা নির্বাচিত হওয়ার পরপরই আমি আপনাদেরকে আমার জাহাজে করে পিকনিক করাবো। আমাদের আরেক সদস্য আছেন নাজমুল ভাই। নাজমুল ভাই আপনি যেখানেই থাকেন আসেন, আমার পাশে আসেন। নাজমুল ভাই বলেছেন ওনার একটা প্রতিষ্ঠান আছে, নাজমুল ভাই উনি অনেক বড় ব্যবসায়ী, উনি স্টুডেন্ট। ফিরোজ ভাই ওনার জাহাজ আছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমরা নির্বাচিত হলে আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ জাহাজে করে আমরা, যেটা ফিল্ম ক্লাবের ইতিহাসে হয়নি, আমরা পিকনিকের আয়োজন করব। এই নাজমুল ভাই হচ্ছেন ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্টের কর্ণধার। তিনি ঘোষণা দিয়েছেন এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে ফিল্ম ক্লাবের যত সদস্য আছেন, বিদেশে যাওয়ার যত ভিসা প্রসেস স্টুডেন্টদের, ফিল্ম ক্লাবের সদস্যদের স্টুডেন্টদের উনি বিনা পয়সায় করে দিবেন। আর যারা সদস্য আছেন ওনারা যদি বাইরের কোন দেশের ভিসা করতে চান, উনি ভিসা প্রসেসটা বিনা পয়সায় করে দিবেন, শুধুমাত্র ফিল্ম ক্লাবের মেম্বারদের জন্য। তা আমি একটা কথাই বলতে চাই যে আমি কথায় নয় কাজে বিশ্বাসী। গত কমিটি বলেছিলেন আমরা যদি ক্লাবটা স্থানান্তর করতে না পারি 6 মাসের মধ্যে আমরা সবাই রিজাইন দিব। আপনারা বলেন ওনারা কি রিজাইন দিয়েছে? দেয়নি। তবে আমি বলছি 1 বছরের মধ্যে যদি আমি ক্লাবটা স্থানান্তরিত করতে না পারি, আমার কমিটির কেউ রিজাইন দেখ আর না দেখ, আমি রিজাইন দিয়ে দিব, কারণ আমি অক্ষম, আমি কিছু করতে পারিনি। আপনারা যদি বলেন আমি রিজাইন লেটারটা এখনই আপনাদের সামনে লিখে দিতে পারি। আমাদের আরেক সম্মানিত সদস্য আছেন মাহবুব ভাই, লায়ন মাহবুব ভাই আমাদের জন্য, আমাদের সদস্যদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা করেছেন। আজকে সময় সংক্ষিপ্ত, অনেক সময় হয়ে গেছে। আমরা খাবারের জন্য আর অনেক সদস্য আছেন, সম্মানিত সদস্যরা অনেকে আছেন, অনেকেই আজকে শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছিলেন, অনেকের নাম আমি বলতে পারিনি, অনেকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা কথাই বলতে চাই, ইনশাআল্লাহ সদস্য পদ দিয়ে যদি সদস্য ক্লাবকে ডেভেলপ করতে হয়, আগামীতে আমি 2 কোটি টাকা আপনাদের সামনে রেখে দিব ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বক্তব্য রেখে আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি আমার এবং আমার প্যানেলের সবার ভোট চাই। আমার সাথে আছেন এবার জাহাঙ্গীর শিকদার, যিনি বাংলাদেশ চায়না ক্লাবের এডমিন। আপনারা ইতিমধ্যে অনেকেই গিয়েছেন। 8 মাসে যে জাহাঙ্গীর শিকদার যে ক্লাবটা করেছে, আমরা এই মানের একটা ক্লাব আগামী 1 বছরের মধ্যে করব। আমি আবারও বলছি, যদি করতে না পারি আমি 1 বছরের মধ্যে আবার একটি নতুন নির্বাচন দিয়ে আমি নিজে রিজাইন দিয়ে দেব। তো আপনাদের সবার সহযোগিতা চাই, ভোট চাই। এখানে হিসাব তারা 1 কোটি টাকা দিয়েছে। আগামী 28 তারিখে ভোট নির্বাচন, আপনারা সবাই জানেন, একটু কথা না বললেই নয়। 27 তারিখে সরি 27
আগামীকালকে 28 তারিখ 27 সরি। আমি শুধু একটি কথাই বলবো যে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি কিন্তু দেখাই দিচ্ছি প্রত্যেকের বাড়িতে 7 দিনের মধ্যে এই বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছি এবং পৌঁছে দিয়েছি। কি আপনারা পান নাই? পাইছেন। কিন্তু আজকে কালকে আগামীকালকে নির্বাচন, আপনারা কি কারো বাসায় অডিট রিপোর্ট পাইছেন? পান নাই। পাইবেন কবে? নির্বাচনের দিন সকালবেলা যখন জেনারেল মিটিং হবে তখন একটা কাগজ ধরায় দিবে। এই সময়ের মধ্যে আপনারা 2 কোটি 2.5 কোটি টাকার হিসাব কিভাবে মিলাবেন? তা আমি বর্তমান কমিটিকে বলবো যে আপনারা ব্যর্থ হয়েছেন অডিট রিপোর্ট দিতে। আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা অডিট রিপোর্টগুলি তাড়াতাড়ি পৌঁছিয়ে দেন এবং হিসাব কিতাব যেন সঠিকভাবে হয়। আমি আর সঠিক হিসাবটা আমার কাছে আছে, আমার কাছে একটা ক্যালকুলেশন আছে, আমি এটা বলতে চাই না। জেনারেল মিটিং এ ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে। আমি আর আপনাদের ধৈর্য চিত্ত ঘটাবো না। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, কষ্ট করে আসার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও আমার এবং আমার প্যানেলের ভোট আপনাদের কাছে চেয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু ব্যবস্থা আছে খাবার, অনুগ্রহ করে ধৈর্য করে আপনারা সবাই বসবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই খাবার বিতরণ করব। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে কালচারাল অনুষ্ঠান আছে, কালচারালের যারা আছেন তাদের হ্যান্ডস রেডি করার জন্য অনুরোধ জানাচ্ছি। গঠনমূলক বক্তব্য রাখলেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ক্লাব লিমিটেড সমিতির প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এবং সাবেক প্রেসিডেন্ট শামসুল আলম ভাই। নিশান আমাদের মাঝখানে উপস্থিত আছেন। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মঞ্জুর ইসলাম আমাদের মাঝখানে মনিরুল ইসলাম উপস্থিত আছেন। আমাদের খন্দকার আরিফ ভাই, এজে রানা ভাই উপস্থিত আছেন। আমাদের শামীম ওসমান সাহেব উপস্থিত আছেন। আমাদের মোজাম্মেল, আমাদের পলাশ, আলিম ভাই, আমার সামনে অনেক গোলাপ হোসেন, সদস্য শফিকুল ইসলাম, খন্দকার আরিফুজ্জামান আমাদের মাঝখানে উপস্থিত আছেন। বিশেষ করে অনেক শিল্পী, আমি শিল্পীদের নাম বলছি। আমাদের এখানে পলি রয়েছেন, তারপরে যারা রোজিনা, রিয়া, তফা, রাখা যারা এবং এখন শুরু করবো না। আচ্ছা, আমাদের হাতে এখন তো সিঙ্গারের সিরিয়ালটা আসে না। কারা কারা গান গাইবেন? আমাদের জাবিনা তোহা, আপনি তোফা আপনি লেখেন নামগুলো লেখা রিয়া নামগুলো লেখা। আমি বসবো দেখতে পেলেন লাইভ বাংলাদেশ। আমাদের বিপ্লব শরীফ অনেক কষ্ট করেছে, আপনাকে ধন্যবাদ। আমাদের জয়নাল ভাই, প্রবীণ 2026 এজে রানা ভাই মঞ্চে আসছে, ধন্যবাদ। নির্বাচন 35 সভা, শামসুল আলম, জাহাঙ্গীর শিকদার পরিষদ। ড্যান্স ডিরেক্টর সাইদুল সাহেব আমাদের মাঝখানে। আল্লাহ হাফেজ এভরিবডি। আমাদের বিপ্লব শরীফের বন্ধু, না বললে আমার চাকরি থাকবে না ভাই, আমি বলছি। আমাদের কল্লাল সারা রেডি থাকবেন গান গাওয়ার জন্য। রোজিনা একটা, তৌফা,